আমরা সবাই সাধারণত ভাবি প্রেম হলো কোনো রোম্যান্টিক সিনেমার মতো। এই ধরুন হঠাৎ দুজন মানুষের দেখা হলো, চোখের পলকে একটা স্পার্ক তৈরি হলো, আর ম্যাজিকের মতো সবকিছু ঠিক হয়ে গেল। হ্যাঁ, প্রেমের গল্পগুলো তো এভাবেই আমাদের শোনানো হয়। একদম তাই। কিন্তু বাস্তবতা কি আসলেই এত সহজ? নাকি আমাদের মস্তিষ্ক ব্যাকগ্রাউন্ডে মানে এমন কোনো জটিল কোড রান করছে যা আমরা টেরই পাচ্ছি না? হুম, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনায় আমরা এই জায়গাটাতেই আলো ফেলতে যাচ্ছি। সম্পর্কের এই অদৃশ্য ব্যাকগ্রাউন্ড কোড আসলে কিভাবে কাজ করে সেটা উদ্ঘাটন করাই আমাদের আজকের লক্ষ্য। দারুণ একটা বিষয় বেছে নিয়েছেন। এই অদৃশ্য কোডের বিষয়টা আসলে মনস্তত্ত্বের এক বিশাল জগৎ। আর আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে খুব বিখ্যাত একটি কাজ, হার্ভিল হেনড্রিক্স এবং হেলেন ল্যাকেলি হান্টের লেখা যুগান্তকারী বই গেটিং দ্য লাভ ইউ ওয়ান্ট। ও, এই বইটার নাম তো অনেকেই শুনেছেন। হ্যাঁ, গত ৩ দশক ধরে বিশ্বব্যাপী মানুষের সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে এই বই। এর প্রভাব কতটা বিশাল ছিল তার একটা উদাহরণ দিই। ১৯৮৮ সালে বইটি প্রকাশের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই, মানে খুব অল্প সময়ের মধ্যে, আচ্ছা, বিখ্যাত উপস্থাপিকা ওপ্রা উইনফ্রি এটি তার শোতে নিয়ে আসেন। তাই নাকি? ওপ্রা উইনফ্রি শোতে? একদম। আর এর পর যা হলো তা এক কথায় ইতিহাস। বইটি টানা ১১ বার নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার হয়। অবিশ্বাস্য! ১১ বার? হ্যাঁ, বিশ্বজুড়ে প্রায় ৪০ লাখ পাঠক এটি পড়েছেন এবং ৫০টিরও বেশি দেশে ২৫০০-এরও বেশি থেরাপিস্ট এই ইমাগো থেরাপির ওপর প্রশিক্ষণ নিয়েছেন। মানে এটি শুধু একটা বই ছিল না, এটি ছিল সম্পর্কের ক্ষেত্রে আক্ষরিক অর্থে একটি বিপ্লব। ব্যাপারটা একটু খুলে বলা যাক তাহলে। আম, এত বিপুল সংখ্যক মানুষ এই বইটির সাথে একাত্মতা অনুভব করেছে, তার মানে নিশ্চয়ই এখানে এমন কিছু আছে যা আমাদের দৈনন্দিন জীবনের খুব চেনা কোনো সমস্যার কথা বলে, তাই না? একদম ঠিক ধরেছেন। তো আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত ৩টি প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমত, একটি সম্পর্কের ভেতরে মানুষ কেন এত দ্বন্দ্বে জড়ায়? দ্বিতীয়ত, কিভাবে আমাদের অবচেতন মন বা শৈশবের স্মৃতি আমাদের সঙ্গী নির্বাচনে প্রভাব ফেলে? আর তৃতীয় প্রশ্নটা হলো, হ্যাঁ, তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে এই দ্বন্দ্বগুলো পার হয়ে একটি সচেতন ও নিরাপদ সম্পর্ক গড়ে তোলা যায়? তো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে, মানে আমাদের মস্তিষ্কের গঠনের দিকে তাকাতে হবে। আচ্ছা, মস্তিষ্কের গঠন। হ্যাঁ, আমাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতিটাকে যদি খুব সহজ করে ভাগ করি, তবে দুটো প্রধান অংশ পাব। একটা হলো ওল্ড ব্রেইন বা পুরনো মস্তিষ্ক, আর অন্যটা নিউ ব্রেইন বা নতুন মস্তিষ্ক। তো এই নিউ ব্রেন আসলে কি কাজ করে? নিউ ব্রেইন হলো যুক্তি, বিশ্লেষণ, ভাষা এবং সচেতন চিন্তার জায়গা। ধরুন, যখন আমরা একটা স্প্রেডশিট মেলাই বা ভবিষ্যতের কোনো প্ল্যান করি, তখন এই নিউ ব্রেইন কাজ করে। আচ্ছা, বুঝতে পেরেছি, লজিক্যাল পার্ট আর কি। ঠিক, কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো আমাদের সম্পর্কের নাটাই কিন্তু এই নিউ ব্রেনের হাতে থাকে না, ওটা থাকে ওই ওল্ড ব্রেনের হাতে। মানে আমাদের আবেগ আর প্রবৃত্তির জায়গাটা। একদম। ওল্ড ব্রেন হলো আমাদের আদিম প্রবৃত্তি, আবেগ এবং টিকে থাকার জায়গা। এর কোনো যৌক্তিক বিশ্লেষণ করার ক্ষমতা নেই, এ শুধু বাঁচার উপায় খোঁজে। আচ্ছা, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ওল্ড ব্রেনের কাছে সময়ের কোনো ধারণা নেই। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে তার কাছে কিছু নেই। দাঁড়ান দাঁড়ান, এই জায়গাটা একটু খটকা লাগছে। সময়ের ধারণা নেই মানে? মানে তার কাছে সবকিছুই যেন এখন ঘটছে। ছোটবেলার কোনো কষ্ট সে আজকের মতনই অনুভব করে। তার মানে আমাদের যৌক্তিক মন বা নিউ ব্রেন যখন ভাবছে আমি এমন একজন সঙ্গী চাই যে খুব দায়িত্বশীল, শান্ত এবং আমাকে বুঝবে, তখন আমাদের ওল্ড ব্রেইন ব্যাকগ্রাউন্ডে হয়তো সম্পূর্ণ ভিন্ন কোনো হিসাব করছে। বিজ্ঞান ঠিক এটাই বলছে। ওল্ড ব্রেন অবচেতনভাবে এমন একজন সঙ্গীকে বেছে নেয় যার মধ্যে আমাদের শৈশবের যত্নকারীদের, মানে প্রধানত বাবা মায়ের ভালো এবং খারাপ উভয় গুণই বিদ্যমান থাকে। ভালো এবং খারাপ দুটোই? হ্যাঁ, দুটোই। এই যে আমাদের অবচেতন মনের ভেতরে থাকা একটা ব্লুপ্রিন্ট, একেই মনস্তত্ত্বে বলা হয় ইমাগো। ইমাগো? হ্যাঁ, লিন এবং পিটারের গল্পটি বিশ্লেষণ করলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। লিনের বাবা ছোটবেলায় তাকে সাঁতার শেখানোর নামে একটি বরফ শীতল নদীর পানিতে ছুঁড়ে ফেলেছিলেন। ও মাই গড, বরফ শীতল পানিতে? এটা তো একটা বাচ্চার জন্য বিশাল ট্রমা। একদমই তাই। ছোট্ট লিনের কাছে তার বাবার সেই আচরণ ছিল ভীষণ আতঙ্কের এবং আবেগহীন।
লিন তখন খাচ্ছিল, কিন্তু কোনো সাহায্য পায়নি। খুবই কষ্টের একটা ব্যাপার। কিন্তু বড় হয়ে লিন কাকে বিয়ে করল জানেন? পিটারকে। পিটার এমন একজন মানুষ যে কিনা লিনের বাবার মতোই আবেগহীন এবং লিনের কষ্টের প্রতি একেবারেই উদাসীন। এটা তো একটা ভয়ঙ্কর ফাঁদ। ঠিক তাই। তার মানে মানুষ অবচেতনভাবে এমন কাউকেই বেছে নেয় যে তাকে শৈশবের সেই পুরনো ট্রমা বা কষ্টের কথা মনে করিয়ে দেবে। এটা তো অনেকটা ইমোশনাল ডেজাভিউর মতো। দারুণ বলেছেন, ইমোশনাল ডেজাভিউ। কিন্তু যৌক্তিকভাবে তো মনে হয় মানুষ তার অতীতের কষ্ট থেকে পালাতে চাইবে, তাই না? মানুষ কেন জেনে বুঝে এমন ফাঁদে পা দেবে? মস্তিষ্ক কেন নিজে থেকেই নিজের ক্ষতি করতে চাইবে? প্রশ্নটা খুব লজিক্যাল। আপাতদৃষ্টিতে এটাকে নিজের ক্ষতি মনে হলেও ওল্ড ব্রেনের কাজের ধরনটা একটু অন্যরকম। সে আসলে আমাদের ক্ষতি করতে চায় না। তাহলে কি চাই? আমাদের অবচেতন মন আসলে কষ্ট পেতে চায় না, বরং সে সেই পুরনো অমীমাংসিত ক্ষতগুলো সারিয়ে তুলতে চায়। সে একটা মিশন নিয়ে কাজ করে। মিশন? কেমন মিশন? সেভাবে শৈশবে যে মানুষগুলোর কাছে আমি ভালোবাসা বা নিরাপত্তা পাইনি, ঠিক তাদের মতোই দেখতে বা তাদের মতো বৈশিষ্ট্যের আরেকজন মানুষের কাছ থেকে যদি আমি ভালোবাসা আদায় করে নিতে পারি, তবেই আমার পুরনো ক্ষত চিরতরে সেরে যাবে। ও আচ্ছা, মানে সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটিয়ে এবার জেতার চেষ্টা। একদম। পিটার যখন লিনের আবেগকে অবজ্ঞা করত, লিনের ব্রেইন অবচেতনভাবে তার বাবার সেই শীতল নদীর ট্রমাকেই আবার নতুন করে সমাধান করার চেষ্টা করত। সে আসলে চাইত পিটারের কাছ থেকে সেই উষ্ণতা আদায় করতে, যা সে তার বাবার কাছ থেকে কখনো পায়নি। অবিশ্বাস্য একটা ব্যাপার। তার মানে আমরা আমাদের সঙ্গীকে অনেকটা আমাদের ব্যক্তিগত টাইম মেশিনের মতো ব্যবহার করার চেষ্টা করি, অতীতকে ঠিক করার জন্য। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, টাইম মেশিন। কিন্তু সমস্যা হলো এই টাইম মেশিন তো সবসময় কাজ করে না। সম্পর্কের শুরুতে যে একটা ঘোরের মতো হানিমুন ফেজ থাকে, সেটা শেষ হলেই তো আসল সংকট শুরু হয়। হ্যাঁ, ঠিক তখনই আসল ধাক্কাটা লাগে। তখন এই টাইম মেশিনের কি অবস্থা হয়? হানিমুন ফেজে মূলত আমাদের মস্তিষ্ক ডোপামিন আর অক্সিটোসিনের জোয়ারে ভাসতে থাকে। এই রাসায়নিকগুলোর প্রভাবে আমরা সঙ্গীর মধ্যে শুধু আমাদের হারানো অংশগুলোই দেখতে পাই। মনে হয় যেন নিখুঁত একজনকে পাওয়া গেছে। হ্যাঁ, ওই গোলাপি চশমা পরে থাকার মতো আর কি। একদম। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সেই কেমিক্যাল হ্রাস যখন কেটে যায় এবং সঙ্গী যখন আমাদের শৈশবের অপূর্ণ চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তখনই শুরু হয় আসল সংকট। মানে তখন মোহভঙ্গ হয়। হ্যাঁ, মনস্তত্ত্বে একে বলা হয় পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার লড়াই। শৈশবের অপূর্ণ চাহিদা মেটাতে না পেলে মানুষ আত্মরক্ষার জন্য প্রধানত দুটি রূপ ধারণ করে। আচ্ছা, কি ধরনের রূপ? কেউ হয়ে যায় টার্টল বা কচ্ছপ, যে কোনো সমস্যা এলেই নিজের খোলসের ভেতর গুটিয়ে যায়, আইসোলেটর হয়ে পড়ে। আধুনিক সম্পর্কে যেমন দেখবেন, কেউ হয়তো ঝগড়ার সময় চুপচাপ হেডফোন কানে দিয়ে বসে থাকে। এটা খুব চেনা একটা দৃশ্য। আর দ্বিতীয় রূপটা কি? অন্যটা হলো হেলস্টর্ম বা শিলাবৃষ্টি। এরা রাগে ফেটে পড়ে, বারবার মেসেজ দেয়, মানে পজেসিভ হয়ে যায়, কারণ তার ভেতরে একটা প্রবল আতঙ্ক কাজ করে যে সে হয়তো একা হয়ে যাচ্ছে। এই টার্টল আর হেইলস্টর্মের রূপকটা কিন্তু দারুণ মিলে যায় আমাদের চারপাশের সম্পর্কের সাথে। কচ্ছপ আর শিলাবৃষ্টি। হ্যাঁ, খুব সুন্দর একটা মেটাফোর। ক্যাথরিন এবং বার্নার্ডের ক্রিসমাস লাইট লাগানোর গল্পটা যদি একটু বিস্তারিত বলি, তাহলে শ্রোতাদের কাছে বিষয়টা চোখের সামনে ভেসে উঠবে। হ্যাঁ, ক্যাথরিন এবং বার্নার্ডের গল্পটা এই ক্ষমতার লড়াইয়ের একটা নিখুঁত উদাহরণ। ক্রিসমাস লাইট লাগানোর সময় ক্যাথরিন যখন বার্নার্ডকে একের পর এক নির্দেশ দিচ্ছিল, তখন বার্নার্ড সেটা নিতে না পেরে নীরবে গ্যারেজে চলে যায়। মানে সে ওই কচ্ছপের মতো খোলসে ঢুকে গেল। ঠিক তাই। বার্নার্ডের দিক থেকে দেখলে সে শুধু একটু শান্ত পরিবেশ খুঁজছিল। সে ছিল সেই টার্টল যে গুটিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দিতে চায়। কিন্তু ক্যাথরিনের দিক থেকে তো রিয়ালিটিটা অন্যরকম ছিল। একদম। ক্যাথরিনের কাছে বার্নার্ডের এই নীরবতা কোনো সাধারণ নীরবতা ছিল না। শৈশবে ক্যাথরিনের বাবা বিষণ্ণতায় ভুগতেন এবং দিনের পর দিন নিশ্চুপ থাকতেন। ও, তার মানে ওই পুরনো ট্রমাটা ট্রিগার হলো। হ্যাঁ, ছোট্ট ক্যাথরিনের কাছে বাবার সেই নীরবতা ছিল ভয়ঙ্কর এক আতঙ্কের মতো। তাই বার্নার্ড যখন চুপ হয়ে গ্যারেজে চলে গেল, ক্যাথরিনের ভেতরে সেই পুরনো শিলাবৃষ্টি বা হেলস্টর্ম জেগে উঠল। আর ওল্ড ব্রেন সিগন্যাল দিল যে এই নীরবতা মানে তুমি আবার পরিত্যক্ত হচ্ছ। একদম তাই। আচ্ছা, তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে যখন সঙ্গীরা ঝগড়া করে বা একে অপরের ওপর বিরক্ত হয়, তখন আসলে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ঝগড়া করে না,
বরং তাদের ভেতরে লুকিয়ে থাকা দুটো আহত শিশু একে অপরের কাছে ভালোবাসা ভিক্ষা চায়। খুব সুন্দর করে সারমর্ম করেছেন। মানে একজন হয়তো নিজের মতো করে নীরবতার আড়ালে লুকায় নিজেকে বাঁচানোর জন্য, আর অন্যজন চিৎকার করে মনোযোগ খোঁজে। কিন্তু এই মনোযোগ না পাওয়ার আতঙ্কটা আসলে কতটা গভীরে হতে পারে? এই আতঙ্কটা যে কতটা আদিম এবং গভীর তা বোঝার জন্য শিশু মনস্তত্ত্বের বিখ্যাত স্টিল ফেস এক্সপেরিমেন্টের কথা বলা যেতে পারে। আচ্ছা, স্টিল ফেস এক্সপেরিমেন্ট সেটা কি? এই মনস্তাত্ত্বিক পরীক্ষায় একজন মা তার ছোট্ট শিশুর সাথে হাসি মুখে খেলছিলেন। শিশুটিও খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ গবেষকদের নির্দেশে মা তার মুখটা সম্পূর্ণ ভাবলেশীন বা স্টিল করে ফেলেন। মানে মুখে কোনো ইমোশন নেই? হ্যাঁ, মুখে কোনো হাসি নেই, কোনো অভিব্যক্তি নেই। শিশুটি প্রথমে হাসার চেষ্টা করে, হাত নেড়ে মায়ের মনোযোগ কাটতে চায়। সে বিভিন্নভাবে চেষ্টা করে আগের সেই কানেকশনটা ফিরিয়ে আনতে। তারপর কি হয়? মা কি সাড়া দেয়? না, মা কোনো সাড়াই দেন না। আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শিশুটির শারীরিক ভাষা বদলে যায় এবং সে চরম আতঙ্কে কেঁদে ওঠে। ও গড, মাত্র কয়েক সেকেন্ডে? হ্যাঁ, এই পরীক্ষা প্রমাণ করে যে মানুষের জন্য কানেকশন হারিয়ে ফেলাটা কতটা ভয়ঙ্কর। প্রাপ্তবয়স্কদের সম্পর্কেও সঙ্গী অমনোযোগ বা নীরবতা ঠিক একই রকম আতঙ্কের সৃষ্টি করে। আমাদের ওল্ড ব্রেইন তখন ভাবে, আমি পরিত্যক্ত হয়েছি, আমার অস্তিত্ব হুমকিতে। এই ধ্বংসাত্মক চক্র থেকে বের হওয়ার উপায় কি? কারণ কেউ তো সারা জীবন এই শিলাবৃষ্টি আর কচ্ছপের লড়াইয়ের মধ্যে আটকে থাকতে চায় না। অবশ্যই না। যদি আমাদের ওল্ড ব্রেন এতই শক্তিশালী হয়, তাহলে কিভাবে এই পুরনো কোড ভাঙা সম্ভব? এই পুরনো কোড ভাঙার জন্যই আসে ইমাগো ডায়ালগের ধারণা। সম্পর্কের সমস্যাগুলো আসলে শুধু দুজনের মনের ভেতরে ঘটে না, বরং দুজন মানুষের মাঝখানের স্পেস বা তাদের যোগাযোগের ক্ষেত্রে ঘটে। মাঝখানের স্পেস? হ্যাঁ, এই স্পেসটাকে নিরাপদ করাটাই আসল কাজ। ইমাগো ডায়ালগের ৩টি নির্দিষ্ট ধাপ আছে। প্রথমটি হল মিররিং, অর্থাৎ সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং হুবহু প্রতিফলিত করা। তারপর? দ্বিতীয়টি ভ্যালিডেটিং, অর্থাৎ সঙ্গীর দৃষ্টিকোণ যে তার জায়গা থেকে যৌক্তিক সেটিকে স্বীকৃতি দেওয়া। এবং তৃতীয়টি হল এম্পাথাইজিং, অর্থাৎ সঙ্গীর আবেগটাকে নিজের ভেতর থেকে অনুভব করার চেষ্টা করা। আচ্ছা, এই মিররিংয়ের বিষয়টা নিয়ে আমার একটা বড়সড় খটকা আছে। বলুন। ধরুন, রাগের মাথায় কেউ যখন চিৎকার করে আপনাকে দোষারোপ করছে, তখন তার কথা রোবটের মতো মিরর বা পুনরাবৃত্তি করা কি আসলেই সম্ভব? এটা তো খুব কৃত্রিম শোনায়। ঝগড়ার সময় কি মানুষ এত নিয়ম মেনে স্ক্রিপ্ট পড়ে কথা বলতে পারে? উল্টো এমন করলে তো অপরজনের মনে হতে পারে যে তাকে নিয়ে মজা করা হচ্ছে। এই আপত্তিটা খুবই স্বাভাবিক এবং ইমাগো থেরাপি শুরু করার সময় প্রায় সবারই এমনটা মনে হয়। এর একটা মনস্তাত্ত্বিক কারণও আছে। কি কারণ? আমরা যখন তর্ক করি তখন আমাদের মূল লক্ষ্য থাকে নিজেকে সঠিক প্রমাণ করা। কিন্তু মিররিং করতে গেলে নিজের সেই ডিফেন্স মেকানিজমটাকে সরিয়ে রাখতে হয়, যা বেশ অস্বস্তিকর। হ্যাঁ, নিজের ইগো সরিয়ে রাখা তো সহজ নয়। একদম। নতুন কোনো খেলা শেখার মতো এটি শুরুতে কৃত্রিম মনে হতেই পারে। ধরুন, আপনি প্রথমবার টেনিস শিখছেন। শুরুতে র্যাকেট ধরার নিয়মটা আপনার কাছে খুব অস্বাভাবিক লাগবে। ঠিক। কিন্তু চর্চা করতে করতে সেটাই আপনার রিফ্লেক্স হয়ে দাঁড়াবে। ভ্যালিডেটিং বা স্বীকৃতি দেওয়ার বিষয়টা বোঝার জন্য জিন আর জুডির গল্পটা খুব প্রাসঙ্গিক। জিন আর জুডির গল্প? হ্যাঁ, তাদের থেরাপিস্ট যখন তাদের ফ্র্যাঙ্কের ভায়োলিন শোনান, তখন জিন সেখানে ফরাসি প্রভাব, সৌন্দর্য এবং কাঠামো খুঁজে পায়। সে একটা সুন্দর দৃশ্য কল্পনা করে। আচ্ছা। অন্যদিকে জুডি সেখানে ঝড়ের মতো অন্ধকার, অস্থির কিছু অনুভব করে। একই মিউজিক, কিন্তু দুজনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এবং মজার ব্যাপার হল, দুটি বাস্তবতায় কিন্তু সত্য। তার মানে ইমাগো ডায়ালগ আমাদের শেখায় যে একটা সম্পর্কে আমার রিয়ালিটি আর আমার সঙ্গীর রিয়ালিটি সম্পূর্ণ আলাদা হতেই পারে, এবং দুটো রিয়ালিটি একই সাথে সত্যি হতে পারে। কেউ ভুল নয়, শুধু দুজনের পারসেপশন আলাদা। একদম ঠিক। গ্রেগ এবং অ্যানের উদাহরণটা দিলে মিররিং কিভাবে জাদুর মতো কাজ করে সেটা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। গাড়ির ভেতরে তাদের একটা বিষয় নিয়ে চরম ঝগড়া শুরু হয়েছিল। অ্যান রাগে ফুঁসছিল। সে আক্ষরিক অর্থেই আগুন ছড়াচ্ছিল। গ্রেগ, যে কিনা সাধারণত তর্ক এড়াতে টার্টেল বা খোলসে ঢুকে যায়, সে এবার ডিফেন্ড না করে মিররিং করা শুরু করল। গ্রেগ খোলস থেকে বেরিয়ে এলো তাহলে? হ্যাঁ, সে অ্যানের কথাগুলো মন দিয়ে শুনে শান্তভাবে বলল, তুমি বলছো যে আমার এই আচরণে তুমি খুব হতাশ হয়েছ? আমি কি ঠিক শুনলাম? ও,
সে জাস্ট মিরর করল। ঠিক। অদ্ভুত ব্যাপার হলো এই একটা কথাতেই অ্যানের রাগটা যেন বেলুনের মতো চুপসে গেল। দারুণ তো। মিররিং আসলে আমাদের মস্তিষ্ককে প্রমাণ করে যে আমাকে শোনা হচ্ছে, আমি নিরাপদ। যখনই ওল্ড ব্রেন এই নিরাপত্তার সিগন্যাল পায় তখনই সে তার আক্রমণাত্মক অবস্থা থেকে বের হয়ে আসে। গ্রেগের জন্য কাজটা হয়তো খুব কঠিন ছিল, নিজের ইগো সরিয়ে রেখে শোনা, কিন্তু এই ছোট্ট একটা ধাপ পুরো পরিস্থিতি শান্ত করে দিল। একদম। আচ্ছা, ডায়ালগ দিয়ে হয়তো তাৎক্ষণিক ঝগড়া থামানো গেল, কিন্তু এতে কি মস্তিষ্কের ওই আদিম কোডটা বা সেই শৈশবের ট্রমা পুরোপুরি সেরে যায়? শুধু কথা বলাই কি যথেষ্ট? খুব ভালো একটা প্রশ্ন। এখানেই বিজ্ঞানের একটি অত্যন্ত চমকপ্রদ বিষয় চলে আসে, নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি? হ্যাঁ, আগে চিকিৎসাবিজ্ঞানের ধারণা ছিল মানুষের মস্তিষ্ক একটা নির্দিষ্ট বয়সের পর আর বদলায় না। কিন্তু এখন আমরা নিশ্চিতভাবে জানি ইতিবাচক অভিজ্ঞতার মাধ্যমে মস্তিষ্ক নিজেকে নতুন করে সাজাতে পারে, নতুন স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে তৈরি করতে পারে। মানে ব্রেন রিওয়ায়ারিং করা যায়? ঠিক। আর এই নতুন পথ তৈরির জন্যই শুধু ডায়লগ যথেষ্ট নয়, আচরণেও বদল আনতে হয়। এর জন্য দরকার জিরো নেগেটিভিটি, অর্থাৎ সম্পর্ক থেকে সম্পূর্ণ নেতিবাচকতা বর্জন করা, এবং সারপ্রাইজ লিস্ট বা একে অপরের প্রতি যত্নশীল আচরণের চর্চা করা। এই জিরো নেগেটিভিটি এবং সমতার জায়গাটাতে বইয়ের লেখক হেলেন আর হারভিলের নিজেদের জীবনের গল্পটা খুব শক্তিশালী। হ্যাঁ। বইটির নতুন সংস্করণে হেলেনকে যখন কো-অথর বা সহলেখক হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, সেটা শুধু একটা নাম যোগ করার বিষয় ছিল না, এর পেছনে একটা বড় লড়াই ছিল। হারভিল এবং হেলেনের এই গল্পটা সত্যি ভাবার মতো। শুরুতে সমাজ ও সিস্টেমের বৈষম্যের কারণে হেলেন আড়ালে ছিলেন। হ্যাঁ, ৮০-র দশকের কথা তো। একদম। যখন বইটি প্রথম লেখা হয় তখন সমাজ কাঠামো এমন ছিল যে হারভিলকেই মূল বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরা হয়েছিল, যদিও হেলেনের অবদান কোনো অংশেই কম ছিল না। এটা তো একটা বড় আইরনি। ঠিক বলেছেন। হারভিল নিজেই পরবর্তীতে উপলব্ধি করেন যে তারা সারা বিশ্বকে সম্পর্কের মধ্যে সমতা শেখালেও সিস্টেমিক কারণে তাদের নিজেদের সম্পর্কেই সমতা ছিল না। তারপর তিনি কি করলেন? যখন হারভিল এই বৈষম্যতা গভীরভাবে বুঝতে পারলেন এবং হেলেনকে তার প্রাপ্য স্বীকৃতি দিলেন, তখন সেটা শুধু তাদের বইয়ের মলাট বদলায়নি, তাদের সম্পর্কের ভেতরে সমতাটাকেও নতুন করে সংজ্ঞায়িত করেছিল। সত্যি অসাধারণ। এই যে নিজের ভুল বুঝতে পেলে সেটা শুধরে নেওয়া, এটাই জিরো নেগেটিভিটির একটা বড় উদাহরণ। আর দৈনন্দিন জীবনের ছোট ছোট সারপ্রাইজ কিভাবে মস্তিষ্ককে নতুন করে সাজাতে সাহায্য করে। যেমন ধরুন ডেনিস আর হ্যারিয়েটের যে গল্পটা বইয়ে আছে, যেখানে ছোট একটা ফুল কিভাবে পুরো পরিস্থিতি বদলে দেয়। ডেনিস এবং হ্যারিয়েটের সম্পর্কটা প্রায় খাদের কিনারায় চলে গিয়েছিল। তারা ক্রমাগত ক্ষমতার লড়াইয়ে ক্লান্ত ছিল। থেরাপিস্টের কথায় ডেনিস একদিন সম্পূর্ণ হঠাৎ করে হ্যারিয়েটকে ডেজি ফুল কিনে দেয়। সাথে তো একটা কার্ডও ছিল, তাই না? হ্যাঁ, কার্ডে লিখে দেয় আই লাভ ইউ। এই যে ছোট অপ্রত্যাশিত কাজগুলো, সাইকোলজিতে একে বলা হয় র্যান্ডম রিইনফোর্সমেন্ট। র্যান্ডম রিইনফোর্সমেন্ট। কারণ সে জানে এটা হওয়ারই ছিল। ঠিক। কিন্তু অপ্রত্যাশিত ভালোবাসা আমাদের মস্তিষ্কে তীব্র ডোপামিন রিলিজ করে। মস্তিষ্ক তখন চমকে যায় এবং নতুন করে আনন্দ অনুভব করতে শেখে। মানে ব্যাপারটা এমন নয় যে ভালোবাসা কোনো স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন, যেখানে কয়েন ফেললেই একটা নির্দিষ্ট মাপে ভালোবাসা বেরিয়ে আসবে, একদমই না। অথবা রুটিন করে চললেই সম্পর্ক ভালো থাকবে। এটি প্রতিদিনের একটা সচেতন পছন্দ। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, সঙ্গীর প্রয়োজন মেটাতে গিয়ে, তাকে তার শৈশবের ট্রমা থেকে বের করে আনতে গিয়ে আমরা আসলে নিজেদেরই হারিয়ে যাওয়া অংশগুলোকে খুঁজে পাই। ঠিক তাই। ডেনিস ফুল দেওয়ার মাধ্যমে নিজের ভেতরের হারিয়ে যাওয়া রোমান্টিক মানুষটাকেই তো আবার নতুন করে খুঁজে পেয়েছিল। নিজের সঙ্গীকে নিরাময় করতে গিয়ে মানুষ নিজেই নিরাময় হয়ে ওঠে। সম্পর্কের আসল সৌন্দর্য তো এখানেই লুকিয়ে আছে। ইমাগোথেরাপির মূল দর্শনই হল যে আমাদের সবার ভেতরেই একটা ক্ষতবিখ্যাত অংশ আছে, আর একটা সুস্থ সুন্দর সম্পর্কের মাধ্যমেই সেই ক্ষতগুলো সারিয়ে তোলা সম্ভব। আজকের এই দীর্ঘ এবং চমৎকার বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো যে সম্পর্ক কোনো রূপ, কথা বা ম্যাজিক নয়। এটি হলো পুরনো ক্ষত সারিয়ে তোলার এবং একসাথে বেড়ে ওঠার একটি সচেতন যাত্রা। একদম ঠিক বলেছেন। ওই যে শুরুতে বলেছিলাম, ব্যাকগ্রাউন্ডে রান করা কোড, ইমাগো ডায়ালগ থেকে শুরু করে জিরো নেগেটিভিটি প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আসলেই সেই কোডগুলোকে নতুন করে লিখতে পারি। এই বিষয়গুলো শুধু যে ভাঙতে বসা সম্পর্ক বাঁচায় তা নয়, বরং মানুষের মস্তিষ্ককেও নতুন করে গড়ে তোলে। নিউরোপ্লাস্টিসিটি আমাদের সেই আশাই দেয়
আমাদের মস্তিষ্ক সবসময় নতুন করে শেখার জন্য প্রস্তুত থাকে। আমরা যদি সচেতনভাবে ভালোবাসার চর্চা করি, তবে পুরনো যন্ত্রণার পথগুলো ধীরে ধীরে মুছে যায় এবং সেখানে নতুন, নিরাপদ স্মৃতির পথ তৈরি হয়। দারুণ। এই প্রক্রিয়ায় আমরা শুধু ভালো সঙ্গীই হই না, বরং ভালো মানুষ হয়ে উঠি। ঠিক, এখানেই একটা দারুণ চিন্তা মাথায় আসছে, যা সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে। কি চিন্তা? আমরা জানলাম যে ইতিবাচক আচরণের মাধ্যমে আমাদের মস্তিষ্ক নতুন স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়ে তৈরি করে এবং আমরা আমাদের শৈশবের ট্রমা থেকে বেরিয়ে আসতে পারি। একটু ভাবলে অবাক হতে হয়, আমরা যখন সচেতনভাবে এই ভালোবাসার চর্চা করছি, পুরনো ক্ষতগুলো সারিয়ে তুলছি, তখন কি আমরা শুধু আমাদের বর্তমান সম্পর্ককেই সুন্দর করছি, নাকি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন ইমোশনাল ডিএনএ তৈরি করে রেখে যাচ্ছি, যাতে করে আগামী প্রজন্মকে আর আমাদের মতো একই শৈশবের ক্ষত বা ট্রমা নিয়ে বড় হতে না হয়? আমাদের আজকের একটু সচেতনতা হয়তো বদলে দিতে পারে আগামী ১০০ বছরের ভালোবাসার গল্প। সত্যি, এটা একটা বিশাল ব্যাপার। আজকের এই গভীর আলোচনা এই চিন্তার খোরাক দিয়েই শেষ করছি। ভালো থাকবেন আর নিজেদের সম্পর্কের যত্ন নেবেন।